সবাইকে সুস্বাগতম। একটু সবাই যে কমেন্ট করে জানান যে সব কিছু ক্লিয়ার কিনা, আর আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। একটু লেট হয়ে গেল, যে আপনারা সবাই আমাকে কমেন্টে জানান সব কিছু ক্লিয়ার কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, বা পাশে যে একটা বোর্ড দেওয়া আছে যে সেটা সব কিছু ক্লিয়ার কিনা। একটু সবাই কমেন্টে জানান। সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে, যাতে সবাই ক্লাসটা করতে পারে। সুস্মিতা দাস শিপ্রা স্যার, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ সো মাচ। জি, ওয়ালাইকুম আসসালাম ফর অল। যে একবারে সবার সালামের উত্তর নিয়ে ফেললাম। ওয়ালাইকুম আসসালাম ফর অল। আচ্ছা, সবাই একটু কমেন্টে জানান সব কিছু ক্লিয়ার কিনা, আর বোর্ডে সব কিছু লেখা দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, সো তাহলে যদি অল ক্লিয়ার, সো তাহলে সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। আজকের ক্লাস থেকে আমরা মূলত অনেক কিছুই শিখতে পারবো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আমরা ভার্ব মানে ক্লাসিফিকেশন অফ ভার্বের যত কিছু আছে সব আমরা এক ক্লাসের মধ্যে শেষ করব। তাবাসসুম আক্তার স্যার, আসসালামু আলাইকুম। আমি অ্যাট ফার্স্টে উত্তর দিয়েছি ওয়ালাইকুম আসসালাম ফর অল। সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন যারা পেইড বেসে ভর্তি হয়েছে, যাতে সবাই ক্লাসটা করতে পারে, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, জি স্যার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, সো আমরা যে এখন যে ক্লাসটাকে শুরু করে ফেলি। দেখেন, আমি উপরে একটা হেড লাইন লিখছি, ভার্ব। ভার্ব মানে কি বোঝায়? ক্রিয়া বা কাজ করা। একটু সহজ কথায় বললে ভার্ব মানে ক্রিয়া বা কাজ করা। একটা শব্দ দিয়ে যদি মূলত কাজ করা বোঝায়, সেই শব্দটাকে আমরা কি বলতে পারি? ভার্ব বলতে পারি, ঠিক না? আচ্ছা, সো তারপরে এরপর একটা ইম্পর্টেন্ট একটা যে নিয়ম আছে, হাউ টু ফাইন্ড আউট দ্য ভার্ব, আসলে ভার্ব চেনার উপায়, ঠিক না? আচ্ছা, একটু যদি আমরা খেয়াল করি, হাউ টু ফাইন্ড আউট দ্য ভার্ব বা ভার্ব চেনার উপায়, আপনি মনে রাখবেন যে কোনো ওয়ার্ডের শেষে, যদি আমরা সবাই একটু খেয়াল করি, যে কোনো ওয়ার্ডের শেষে, যে কোনো ওয়ার্ডের শেষে ইএন, আচ্ছা, ইএন বা আইএসই বা আইজেডই বা এফওআই বা ডি বা এটিই থাকলে সেই শব্দটাই মূলত ভার্ব। আচ্ছা, থাকলে সেই শব্দটি ভার্ব। সো তাহলে আমরা যদি বলি ভার্ব চেনার উপায়, সো তাহলে আপনাকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? একটি ওয়ার্ড বা একটি শব্দ ঠিক এর শেষে, যে কোনো ওয়ার্ডের শেষে আসলে ইএন বা আইএসই বা আইজেডই বা এফওআই বা ডি বা এটিই থাকলে সেই শব্দটাকে মূলত আমরা কি বলতে পারি? ভার্ব বলতে পারি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা মূলত শেষ করব ক্লাসিফিকেশন অফ ভার্ব। সো তাহলে আমরা ফার্স্ট কথাটাই বললাম, ভার্ব মানে মূলত বোঝায় ক্রিয়া বা কাজ করা। সো তাহলে আপনি যদি বলেন হাউ টু ফাইন্ড আউট দ্য ভার্ব বা ভার্ব চেনার উপায়, আপনি কি সহজ কথায় মনে রাখবেন, এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডের শেষেই যদি ইএন বা আইএসই বা আইজেডই বা এফওআই বা ডি বা এটিই দেওয়া থাকে, সেই শব্দটাই মূলত কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। সো তাহলে আমরা যদি একটু বুঝি, ইএন লিখছি, আমরা এখানে কি শব্দটা লিখছি? ইএন। দেখেন, কেউ যদি বলে শর্টেন, যে শর্টেন শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আপনি একটু দেখেন শর্টেন শব্দটা শেষে কি দেওয়া আছে? ইএন দেওয়া আছে। একটা শব্দের শেষে ইএন থাকলেই কি সেটা ভার্ব। সো তাহলে শর্টেন শব্দটা কি একটা ভার্ব। বা এখানে কি বলতে পারি আমরা? আইএসএ। আচ্ছা, বা আপনি বলতে পারেন ইনলাইটেন, যদি কেউ বলে ইনলাইটেন, যার অর্থটা কি? আলোকিত করা। দেখেন, ইনলাইটেন এই শব্দটা শেষে কি দেওয়া আছে? ইএন দেওয়া আছে। একটা শব্দের শেষে ইএন থাকলেই কি সেটা আমাদের জন্য ভার্ব হয়ে যাবে সেটা। আচ্ছা, এরপরেরটা কি বলছি আমরা? আইএসই বললে, দেখেন আপনি যদি বলেন মেমোরাইজ, কেউ যদি বলে মেমোরাইজ, যার বাংলাটা কি আমাদের মুখস্থ করা। কেউ যদি বলে মেমোরাইজ, যার বাংলাটা কি মুখস্থ করা, এই শব্দটা শেষে আমাদের কি দেওয়া আছে?
আইএসই দেওয়া আছে, তার মানে একটা ওয়ার্ডের শেষে আইএসই দেওয়া থাকলেও কি সেটা আমাদের জন্য ভার্ব বলতে পারি। আচ্ছা, বা এখানে কি দেওয়া আছে আমাদের আইজেডই। আপনি যদি বলেন রিকগনাইজ মানে চিনতে পারা বা স্বীকৃতি দেওয়া, রিকগনাইজ এই শব্দটার শেষে কি দেওয়া আছে আইজেডই, তাহলে একটা শব্দের শেষে আইজেডই বললেও সেই শব্দটা কি আমাদের জন্য ভার্ব। বা এখানে কি শব্দটা দেওয়া আছে এফ ওয়াই। আপনি যদি বলেন বিউটিফাই, যার মানেটা সুসজ্জিত করা, বিউটিফাই, বা বলতে পারেন ক্লাসিফাই বা ইন্টেন্সিফাই বলতে পারেন বৃদ্ধি করা। আপনি যাই বলেন একটা শব্দের শেষে এফ ওয়াই বললেও কি সেটা আমাদের জন্য ভার্ব। বা এখানে কি একটা শব্দ দেওয়া আছে ডি। আপনি যদি বলেন ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজে বের করা, ফাইন্ড বলতে পারেন, বা আপনি মাইন্ড বলতে পারেন। তাহলে একটা শব্দের শেষে কি দেওয়া থাকলে ডি দেওয়া থাকলেও কি সেটা আমাদের জন্য ভার্ব। বা এখানে কি বলছি আমরা এটিই। আপনি যদি বলেন অর্গিনেট, যদি কেউ বলে অর্গিনেট, যার বাংলাটা উৎপত্তি হওয়া, দেখেন যাই বলুক অর্গিনেট যদি কেউ বলে এই শব্দটার শেষে কি দেওয়া আছে এটিই দেওয়া আছে। এটিই দেওয়া থাকলেও কি সেটা আমাদের জন্য আচ্ছা ভার্ব। সো তাহলে আমরা যদি এক সেকেন্ড যদি একটু জাস্ট খেলে এটাকে রিভাইজ করি, আপনি একটু দেখেন ভার্ব মানে ক্রিয়া বা কাজ করা, একটা শব্দ কাজ করা বোঝালেই ভার্ব। এছাড়া আপনাকে দেখতে হবে যে কোনো ওয়ার্ডের শেষে মূলত ইএন বা আইএসই বা আইজেডই বা এফওআই বা ডি বা এটিই দেওয়া থাকলে সে শব্দটাই কি আমাদের জন্য ভার্ব। এইটুকু সবার ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান। এইটুকু সবার ক্লিয়ার কিনা কমেন্ট প্লিজ। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ওই দিক দিয়ে তো আবার নামাজ দিয়ে দিল, আচ্ছা ওই দিক দিয়ে আবার আজান দিয়ে দিল। সো তাহলে আমি একটু ব্রেক দিচ্ছি। আচ্ছা যে নামাজের জন্য আমি একটু ব্রেক দিচ্ছি, যে নামাজ শেষে আমরা আবার স্টার্ট করব। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আজকে একবারে ক্লাস স্টার্ট করার সাথে সাথে যে নামাজের সময়। আচ্ছা আমরা যদি এখন একটু ব্রেকে যাই, আমরা একটু ব্রেক দেবো এখন মূলত। আচ্ছা 10 মিনিট একটা ব্রেক দেবো আমরা আফটার 10 মিনিটস উই উইল স্টার্ট আওয়ার ক্লাস। 10 মিনিট পরে যে আমরা যে ক্লাসটা শুরু করব, এরপরে আমরা শেষ করব মূলত ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। আচ্ছা সো তাহলে এইটুকু সময় আপনাদের জন্য ব্রেক থাকবে, বিরতি। আচ্ছা 5:20 থেকে 5:30 এই 10 মিনিট পরে যে আবার আমরা ক্লাসটাকে শুরু করব। ওকে আচ্ছা সবাই স্টে উইথ অনলাইন।
আসসালামু আলাইকুম। আফটার দ্য ব্রেক, সো তার মানে ব্রেক শেষ হওয়ার পর যে ক্লাসটাকে যাওয়ার আমরা স্টার্ট করব। সো তাহলে ব্রেকের সময় দেওয়া ছিল আমাদের 5টা 20 থেকে 5টা 30 মিনিট পর্যন্ত। আমরা এইটুকু শিওর ব্রেক শেষ আর কি। আর সব কিছু ক্লিয়ার কিনা আবার একটু কমেন্টে জানাও, সব কিছু ক্লিয়ার কিনা, আর যে সবাই শুনতে পাচ্ছ কিনা আবার একটু ক্লিয়ারভাবে সবাই কমেন্টে জানাও। আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। আজকের ক্লাসে আমরা মূলত ভার্বটাকে শিখব। আচ্ছা আচ্ছা, একটু আমরা সবাই যুক্ত হয়ে নিক। আচ্ছা, মাত্র 10 জন। সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করো, পেড বেসে সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করো যাতে সবাই ক্লাসটা করতে পারে। আচ্ছা স্যার নমস্কার। আচ্ছা ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা শুরু করব এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর বেশ কিছু স্টুডেন্ট এখন অ্যাড হয়নি, কারণ যে এখন যদি কেউ অ্যাড না হয় সেই ক্লাসের কোনো কিছু বুঝতেই পারবে না। ইচ্ছা করলে যে আগে আমি একটু টাচ দিতে পারতাম, কিন্তু আমি টাচ দিয়ে নেই। সো তার মানে এটা একটা সিকোয়েন্স থাকে। আচ্ছা হ্যাঁ, বেশ কিছু স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, যে সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করো যাতে সবাই যুক্ত হয়ে যায়। পেড ব্যাচে সবাই ফ্রেন্ডদের মেনশন করো। আচ্ছা, সো তাহলে আমরা এখন যদি একটু আর কি স্টার্ট করি। দেখেন, আমরা মূলত আজকের ক্লাসে যে বিষয়টা শুরু করছি সেটাকে আমাদের জন্য ভার্ব মানে মূলত ছিল ক্রিয়া বা কাজ করাকে বোঝায়। দেখেন, এই ভার্বটাকে মূলত আবার কি করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। এই ভার্বটাকে মূলত কি করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। কেউ যদি বলে ফাইনাইট ভার্ব যার বাংলাটা কি সমাপিকা ক্রিয়া, আর স্যার কেউ যদি বলে নন ফাইনাইট ভার্ব যার বাংলাটা কি অসমাপিকা ক্রিয়া। তার মানে এই ভার্বটাকে কি করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। একটা বলতে পারি ফাইনাইট ভার্ব, একটা কি বলতে পারি আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। কেউ যদি বলে ফাইনাইট ভার্ব, সো তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, এফবি বলতে পারি। আমরা এফবি মানে কি মনে রাখবো, ফাইনাইট ভার্ব। আচ্ছা, যার বাংলাটা কি সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর একটাকে কি বলতে পারি আমরা, নন ফাইনাইট ভার্ব বলতে পারি। আজকের ক্লাসে আমরা ইন ডিটেলসে শিখবো নন ফাইনাইট ভার্ব। দেখেন, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, এনএফবি, এনএফবি। আর নন ফাইনাইট ভার্ব যদি কেউ বলে যার বাংলাটা কি অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, আমরা যদি একটু সহজ কথায় যদি বলি যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। দেখেন, সে আমরা ক্লাস পেজ নাম্বার কত একটা কথা বলি যা পড়াই, সো তার মানে যে সবগুলো আপনারা সুন্দরভাবে নোট করে নেবেন, আপনার অল প্রিপারেশন হয়ে যাবে। এক কথাই বলতে পারি আমরা। দেখেন, আচ্ছা, ভার্ব মানে ক্রিয়া বা কাজ করা, সো তাহলে সেটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। একটু সহজ কথায় বললে আমরা কোন শব্দগুলো মূলত ফাইনাইট ভার্ব, একটু আমরা বলতে পারি যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। আপনি বুঝেন, যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না সেটাই কি আমাদের ফাইনাইট ভার্ব। এই ভার্বটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না সেটাই কি ফাইনাইট ভার্ব। আমরা বলতে পারি যে ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। এফবি মানে কি বুঝবো আমরা, ফাইনাইট ভার্ব। তার মানে ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। তার মানে ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না, ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। এই ভার্ব হলো আমাদের জন্য 2 প্রকার মনে করেন। তার মানে ফাইনাইট ভার্ব 2 প্রকার। এফবি মানে কি বুঝবো, ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব 2 প্রকার, যার ফার্স্ট প্রকারটা কি আমাদের প্রেজেন্ট ফ্রম, যার ফার্স্টেরটা কি আমাদের প্রেজেন্ট ফ্রম। কেউ যদি বলে প্রেজেন্ট ফ্রম মানে কি বোঝায়, V1 বোঝায়। বেস ফ্রম যেটাকে আমরা বলি, নয় সেটা বলতে পারি ডো, বা সেটা কি বলতে পারি গো বলতে পারি, বা সেটা আমরা ইট বলতে পারি। আর নাম্বার 2 কি বলতে পারি আমরা, পাস্ট ফর্ম বলতে পারি। পাস্ট ফর্ম মানে কি বোঝায়, V2 বোঝায়। যেমন সেটা আমরা ডিড বলতে পারি বা সেটা ওয়েন্ট বলতে পারি। আবার যদি আমরা 1 সেকেন্ড যদি একটু বুঝি, একটু খেয়াল করেন, আমরা এই 5টাই মূলত কি লিখছি, ফাইনাইট ভার্ব লিখছি, নাকি এফবি বলতে পারি সংক্ষেপে আমরা, যার কি বাংলাটা আমাদের সমাপিকা ক্রিয়া। আমরা একটু সহজ কথায় যদি বুঝি, যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না তার নামটা কি ফাইনাইট ভার্ব। আমরা সেই কথাটাই বলছি যে ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। এই ভার্বটাকে কি করা যায়, 2 ভাগে ভাগ করা যায়, একটা প্রেজেন্ট ফর্ম আর একটা কি পাস্ট ফর্ম, সংক্ষেপে V1 আর একটা কি আমাদের জন্য V2। তার মানে আপনাকে আমি বলতে পারি
V1 আর V2 এই দুইটাই কি আমাদের ফাইনাইট ভার্ব। তার মানে আমরা সংক্ষেপে কি বলতে পারি, V1 আর V2 এই দুইটাই কি আমাদের ফাইনাইট ভার্ব। এই দুইটা ভার্ব ছাড়া এই পৃথিবীতে যত কোয়ালিটির ভার্ব আছে তার সবগুলো কি নন ফাইনাইট ভার্ব। আপনি বুঝেন, V1 আর V2 মানে একটা প্রেজেন্ট ফর্ম আর একটা পাস্ট ফর্ম, এই দুইটা কি ফাইনাইট ভার্ব। এই দুইটা ভার্ব বাদে এই পৃথিবীতে যত ভার্ব আছে তার সবগুলো কি নন ফাইনাইট ভার্ব বলতে পারি। আর V1 আর V2 বাদ দিয়ে যে কোনো সেন্টেন্স হতে পারে না। একটু যে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ক্লিয়ার হয়ে যান, এই ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। একটু যে আপনাকে আমি ক্লিয়ারভাবে বুঝাই। দেখেন, আমরা যদি বলি, আমরা যদি কি বলি, যে আমরা যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। দেখেন, আই ডু দ্য ওয়ার্ক, এই ডু শব্দটা কি দেওয়া আছে, V1 আছে, বা আমরা কি বলতে পারি আই ডিড দ্য ওয়ার্ক বলতে পারি। এই ডিড শব্দটা কি দেওয়া আছে, V2। দেখেন, ডু শব্দটা হলো V1 আর ডিড শব্দটা কি V2। এই V1 আর V2 কে মূলত কি বলে, ফাইনাইট ভার্ব বলে। আর এই ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। এই বাক্যে যদি আমরা ডু আর ডিডটাকে যদি বাদ দিই, হয় নাকি সেন্টেন্স। আই দ্য ওয়ার্ক তো আর কখনো হতে পারে না, আই দ্য ওয়ার্ক আর কখনো হতে পারে না। সো তার মানে সহজ কথাই স্যার, যে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। বা যদি আমরা এই প্রশ্নটাকে যদি একটু বুঝি, আই ইট রাইস যদি কেউ বলে, কেউ যদি বলে আই ইট রাইস, আমি ভাত খাই। দেখেন, আই ইট রাইস, আই ইট রাইস, এই ইট শব্দটা কিসে দেওয়া আছে, V1 এ দেওয়া আছে। বা আমরা কি বলতে পারি, আই অ্যাট রাইস বলতে পারি। কি বলতে পারি, অ্যাট রাইস। ইট অ্যাট ইটেন, এই অ্যাট শব্দটা কিসে দেওয়া আছে, V2। তার মানে V1 আর V2 কে কি বলে, ফাইনাইট ভার্ব বলে। V1 আর V2 কে কি বলে, ফাইনাইট ভার্ব বলে। আর এই ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। এই বাক্যে যদি ইট আর অ্যাটটাকে যদি আমরা বাদ দেই, তার মানে আই রাইস তো আর কখনো হতে পারে না। সো তাহলে আমরা একটু ক্লিয়ারভাবে বুঝলাম যে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। এইটুকু সবার ক্লিয়ার কিনা, যে ফাইনাইট ভার্বটুকু সবার ক্লিয়ার কিনা, এই ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। এইটুকু সবার ক্লিয়ার কিনা, কমেন্ট প্লিজ। এরপরে শিখবো আমরা নন ফাইনাইট ভার্ব শিখবো এখন আমরা। দেখেন, নন ফাইনাইট ভার্বটাকে আমরা এখন ইন ডিটেলসে শিখি। আপনাকে মনে রাখতে হবে নন ফাইনাইট ভার্ব যার বাংলাটা কি, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব যদি কেউ বলে যার কি বাংলাটা, অসমাপিকা ক্রিয়া, ঠিক না? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন একটা বিষয় একটু খেয়াল করি। নন ফাইনাইট ভার্বকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, NFV। NFV মানে কি আমাদের জন্য নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আপনাকে মনে রাখতে হবে, আমরা ফার্স্টে কি বলছিলাম, যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না সেটা কি ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে, যে ভার্ব ছাড়াও সেন্টেন্স হতে পারে তার নামটা কি, নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কি বলতে পারি, নন ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে, নন ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে, নন ফাইনাইট ভার্ব ছাড়াও কি আমাদের সেন্টেন্স হতে পারে, নন ফাইনাইট ভার্ব ছাড়াও কি আমাদের সেন্টেন্স হতে পারে। বা একটু ক্লিয়ার কথাই বললে, যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে সেটাই কি আমাদের নন ফাইনাইট ভার্ব। আপনি মনে রাখবেন, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। নন ফাইনাইট ভার্বকে কি করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। এটা কত প্রকার, 3 প্রকার। যার মধ্যে একটা আছে জিরান্ট, একটা কি আছে আমাদের জিরান্ট আছে। তার মানে জিরান্ট মানে কি বোঝায়, V1 এর সাথে ING। আর একটা শব্দ দেওয়া আছে আমাদের ইনফিনিটিভ। কি বলা আছে, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি বোঝায়, 2 + V1। ইনফিনিটিভ মানে কি বোঝায়, 2 + V1। আর একটা আছে পার্টিসিপল। কি আছে আমাদের, পার্টিসিপল। আচ্ছা, এইটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। নয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল, বা সেটা পাস্ট পার্টিসিপল, বা সেটা কি পারফেক্ট পার্টিসিপল। এই পাশে যদি আমি এক্সট্রা ভাবে লিখে দেই, কেউ যদি বলে পার্টিসিপল, কি করা যায়, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, পার্টিসিপল 3 প্রকার। কত প্রকার, 3 প্রকার। নয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল, নয় সেটা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বোঝায়, ভার্বের V1 এর সাথে ING। দেখেন, সো তার মানে একটা ভার্ব এর সাথে যদি কি যোগ করি, ING, সো তার মানে নয় হতে পারে সেটা জিরান্ড হতে পারে, বা সেটাই কি হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কোন ক্ষেত্রে জিরান্ড আর কোন ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল, তা আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আর একটা কি বলতে পারি আমরা, পাস্ট পার্টিসিপল বলতে পারি। পাস্ট পার্টিসিপল মানে কি বোঝায়, V3 বোঝায়। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটেন। আর একটা কি বলতে পারি আমরা, আর একটা বলতে পারি পারফেক্ট পার্টিসিপল। তার মানে পারফেক্ট পার্টিসিপল মানে কি বোঝায়, হ্যাভিং + V3।
তার মানে পারফেক্ট পার্টিসিপল মানে কি বোঝায়, হ্যাভিং প্লাস V3 বোঝায়। সো তাহলে আমরা একটু সহজ কথায় যদি বলি, একটু যে আপনি এবার বুঝেন যে দেখেন নন ফাইনাইট ভার্ব, NFV মানে কি বুঝবো আমরা, নন ফাইনাইট ভার্ব। সো তাহলে আমরা একটু সহজ কথায় বলতে পারি যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে তার নামটাই কি, নন ফাইনাইট ভার্ব। এই ভার্বটাকে মূলত কি করা যায়, 3 ভাগে ভাগ করা যায়, নয় সেটা জিরান্ড বা ইনফিনিটিভ বা সেটা কি পার্টিসিপল। সো তার মানে এই যে কি করা যায়, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। কেউ যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল সেটা V1 এর সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে V3, আর পারফেক্ট পার্টিসিপল মানে কি হ্যাভিং প্লাস V3। এই 3 ভাগে মূলত এটাকে কি করা যায়, ভাগ করা যায়। কিন্তু একটা বিষয় আপনাকে ক্লিয়ারভাবে বুঝতে হবে, এই 3টাই কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব। একটা জিরান্ড যার একটা ইনফিনিটিভ আর একটা কি আমাদের সাথে পার্টিসিপল। এই 3টা ভার্ব ছাড়াও সেন্টেন্স হতে পারে, কারণ আমি অ্যাট ফার্স্টে বলছি নন ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে, তার মানে এই 3টা ছাড়াও সেন্টেন্স হতে পারে। তা আপনাকে আমি এখন প্রুফ সহকারে দিয়ে দিচ্ছি যে এই 3টা ছাড়া সেন্টেন্স হয় কিভাবে। দেখেন আপনাকে যদি আমি একটু বলি যে দেখেন এই এক্সাম্পলগুলোকে যদি আমরা একটু খেয়াল করি, আই স এ ওয়ার্কিং ম্যান, আমি একজন কাজ করা লোককে দেখেছিলাম। দেখেন আই স এ ওয়ার্কিং ম্যান, এখানে কি শব্দটা দেওয়া আছে, ওয়ার্কিং। আই স এ ওয়ার্কিং ম্যান, কি শব্দটা দেওয়া আছে এখানে, ওয়ার্কিং। আচ্ছা আচ্ছা, একটা ভার্ব এর সাথে কি দেওয়া আছে আমাদের জন্য, আইএনজি দেওয়া আছে। ভার্ব প্লাস যদি বলি আইএনজি, নয় সেটা জিরান্ড হতে পারে বা সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল। যাই হোক এই শব্দটা কিসে দেওয়া আছে, নন ফাইনাইট ভার্ব। আর এক কথা আমরা বলছিলাম নন ফাইনাইট ভার্ব ছাড়াও কি সেন্টেন্স হতে পারে। যদি এই বাক্য থেকে আমরা ওয়ার্কিং শব্দটাকে বাদ দিয়ে দেই, হয় কিন্তু সেন্টেন্স। আই স এ ম্যান বলা যায়, আই স এ ম্যান বলা যায়। বা আপনি যদি বলেন ইট ইজ আ ফ্লাইং বার্ড, ইট ইজ আ ফ্লাইং বার্ড, এইটাকে যদি আমরা বুঝি ইট ইজ আ ফ্লাইং বার্ড, কি শব্দটা দেওয়া আছে এখানে, ফ্লাইং। ফ্লাই হলো একটা ভার্বের সাথে কি দেওয়া আছে, আইএনজি। ভার্ব প্লাস যদি বলি আইএনজি, এই শব্দটাই কি নন ফাইনাইট ভার্ব। এই ভার্ব ছাড়াও সেন্টেন্স হতে পারে। যদি এই বাক্যটা থেকে আমি ফ্লাইং শব্দটাকে কি দিয়ে দেই, বাদ দিয়ে দেই, তাও কিন্তু ফুলফিলি ভাবে একটা সেন্টেন্স হয়। ইট ইজ আ বার্ড বললে একটা সেন্টেন্স কিন্তু হচ্ছে। একটু বুঝতে পারতেছেন সবাই আপনারা? আচ্ছা, বা যদি আমরা একটু যদি খেয়াল করি, আমরা এই সেন্টেন্সগুলোকে যদি একটু লিখি, আপনি যদি বলেন আই লুক আ ব্রোকেন গ্লাস, আপনি যদি বলেন আই লুক আ ব্রোকেন গ্লাস, যে আমি একটা ভাঙা গ্লাসকে লক্ষ্য করেছিলাম। আই লুক আ ব্রোকেন গ্লাস, এটাকে যদি একটু সবাই আমরা বুঝি, আই লুক আ ব্রোকেন গ্লাস, আপনি একটু বুঝেন ব্রেক ব্রোক নাকি ব্রেক ব্রোক ব্রোকেন। সো তাহলে ব্রোকেন শব্দটা কিসে দেওয়া আছে, V3 তে দেওয়া আছে, ঠিক না? ব্রেক ব্রোক ব্রোকেন। সো তাহলে এটা কিসে দেওয়া আছে, V3 তে দেওয়া আছে। V3 যদি বলি সেটা কি পাস্ট পার্টিসিপল। সো তাহলে সেটাও কি নন ফাইনাইট ভার্ব। এই ভার্ব ছাড়া কি সেন্টেন্স হতে পারে। যদি এই বাক্য থেকে ব্রোকেন শব্দটাকে বাদ দিয়ে দেয়, একটা ফুলফিলি ভাবে একটা সেন্টেন্স হচ্ছে আই লুক আ গ্লাস, আই লুক আ গ্লাস। কিন্তু আপনি একটু দেখেন এই লুক শব্দটা কিন্তু কিসে দেওয়া আছে, V1 এ দেওয়া আছে, V1 আর V2। সো তার মানে V1 আর V2 কে কি বলে, ফাইনাইট ভার্ব বলে। এই ভার্ব ছাড়া কিন্তু আবার সেন্টেন্স হতে পারে না। তার মানে যদি এই বাক্যে লুক শব্দটাকে না লিখি, সো তার মানে সেটা কিন্তু সেন্টেন্স হয় না। আই এই গ্লাস কখনো হতে পারে না। এইটুকু সবার ক্লিয়ার কিনা, নন ফাইনাইট ভার্ব সবার ক্লিয়ার কিনা, একটু সবাই কমেন্টে জানান। নন ফাইনাইট ভার্বটা সবার ক্লিয়ার কিনা কমেন্ট। আচ্ছা, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপর আমি আরেকটা এক্সাম্পল লিখি, আপনাদের আর একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, হি উইল ট্রাই টু সলভ ইট, হি উইল ট্রাই টু সলভ ইট। আচ্ছা, এই প্রশ্নটাকে দেখেন, টু সলভ। আচ্ছা, হি উইল ট্রাই টু সলভ ইট যদি একটু বুঝি, এই সলভ শব্দটা একটা V1, এর আগে কি দেওয়া আছে, টু। আচ্ছা, টু প্লাস যদি বলি V1, সেটাকে মূলত আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। টু প্লাস V1 কে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। সো তাহলে আপনাকে মনে রাখতে হবে ইনফিনিটিভটাও কি ভার্ব,
নন ফাইনাইট ভার্ব, আর এই ভার্ব ছাড়া কি সেন্টেন্স হতে পারে। যদি আমরা এইটুকুরে বাদ দেই, টু সলভটুকুকে যদি বাদ দেই, হচ্ছে সেন্টেন্স। হি উইল ট্রাই ইট, সেটাকে চেষ্টা করবে, হচ্ছে কি না? হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা সবাই এই তিনটা জিনিসকে একটু ইন ডিটেলসে শিখি। আচ্ছা, তাহলে আমরা বললাম মূলত নন ফাইনাইট ভার্বটাকে কি করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, সেটা জিরান্ট বা ইনফিনিটিভ বা সেটা কি পার্টিসিপল। আচ্ছা, এই বিষয়গুলা একটু সবাই আর কি যে মনে রাখবা। দেখো এগুলা বেসিক আর কি, এগুলা থেকে প্রশ্ন হয়। জিরান্ট, তার মানে জিরান্ট সবসময় কি করে? ভার্ব এবং নাউনের মতো কাজ করে। এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে, এইগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। তার মানে জিরান্ট সবসময় কি করে? ভার্ব এবং নাউনের কাজ করে। তার মানে জিরান্ট সবসময় কি করে? ভার্ব এবং নাউনের কাজ করে। নাম্বার 2, ইনফিনিটিভ যদি কেউ বলে, ইনফিনিটিভও সবসময় কি করে? ভার্ব এবং নাউনের কাজ করে। ইনফিনিটিভও সবসময় কি করে? ভার্ব এবং নাউনের কাজ করে। ইনফিনিটিভ সবসময় ভার্ব এবং নাউনের কাজ করে। কিন্তু কেউ যদি বলে পার্টিসিপল, যা সবসময় ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। কেউ যদি বলে পার্টিসিপল, আচ্ছা, কেউ যদি বলে পার্টিসিপল, যা সবসময় কি করে? ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, যা তোমাকে বুঝতে হবে, যা তোমার বাদ দেওয়া যাবে না। এই তিনটা বিষয় কিন্তু আমাদের জন্য বেসিক বা মূল বা ভিত্তি, যা তোমাকে মনে রাখতেই হবে। এই তিনটাই কি আমাদের জন্য নন ফাইনাইট ভার্বটাকে মূলত এই 3 ভাগেই ভাগ করা যায়, জিরান্ট বা ইনফিনিটিভ বা সেটা কি পার্টিসিপল। আপনাকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? ইনফিনিটিভ বা জিরান্ট, যা সবসময় কি করে? ভার্ব এবং নাউনের কাজ করে। আর আপনি যদি বলেন পার্টিসিপল, যা সবসময় কি করে? ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। দেখেন এই তিনটা থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। কি প্রশ্ন হতে পারে আমরা একটু বুঝি। তার মানে কেউ যদি আপনাকে প্রশ্ন করে এ জিরান্ট ডাজ দ্য ওয়ার্ক অফ, মানে একটা জিরান্ট আসলে কার কাজ করে। দেখেন কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে এ জিরান্ট ডাজ দ্য ওয়ার্ক অফ। এ জিরান্ট ডাজ দ্য ওয়ার্ক অফ মানে কি? একটা জিরান্ট মূলত কার কাজ করে? ফার্স্ট অপশনে বলতে পারে আপনাকে ভার্ব অ্যান্ড নাউন, এরপরে বলতে পারে আপনাকে ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, আচ্ছা, এরপরে বলতে পারে আপনাকে ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব বলতে পারে। বেশ কিছু অপশন দেওয়া থাকতে পারে, সেই জায়গা থেকে আপনার কি করতে হবে? উত্তর দিতে হবে। এক্ষেত্রে কি বলছে? এ জিরান্ট ডাজ দ্য ওয়ার্ক অফ। একটু সহজ কথায়, একটা জিরান্ট মূলত কার কাজ করে? আমরা ফার্স্টেই বলছি জিরান্ট বা ইনফিনিটিভ, যা সবসময় কি করে? ভার্ব এবং নাউনের কাজ করে। তার মানে এ জিরান্টের কথা বলছে। কি উত্তরটা হবে এখানে? ভার্ব অ্যান্ড নাউন। কিন্তু বি কেয়ারফুল, জিরান্ট না বলে যদি এখানে কি বলতো? পার্টিসিপল বলতো। জিরান্ট না বলে এখানে যদি কি বলতো? পার্টিসিপল। এ পার্টিসিপল ডাজ দ্য ওয়ার্ক অফ, একটা পার্টিসিপল কার কাজ করে? সেই ক্ষেত্রে কি উত্তরটা হবে? ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। কি উত্তরটা হবে? ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। এইটুকু মূলত সবার ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান। এইটুকু সবার ক্লিয়ার কিনা? কমেন্ট প্লিজ। ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে আমরা এখন নেক্সট রুলসে যাব। দেখো, আচ্ছা, ক্লিয়ার, গুড। ক্লিয়ার হলে আমরা এখন নেক্সট নিয়মে যাব। আচ্ছা, কি নিয়মে যাব? যে আমরা এখন সবাই দেখি। দেখেন এই পৃথিবীতে বেশ কিছু ভার্ব আছে, এরপরে সবসময় জিরান বসে। আবার এই পৃথিবীতে বেশ কিছু ভার্ব আছে, এরপরে সবসময় ইনফিনিটিভ বসে, যা আপনাকে একটু মনে রাখতেই হবে, যা আপনার জন্য বি কেয়ারফুল। আমি একটা কথাই বলি, এই পৃথিবীতে বেশ কিছু ভার্ব আছে। দেখেন সে আমরা ক্লাস 6, 7, 8-এ থাকতে একটা রুলস পড়ে আসছি যে পাশাপাশি দুটি ভার্ব থাকলে নয় লিখতে হয় V1 এর সাথে আইএনজি বা 2 + V1 লিখতে হয়, মানে নয় সেটা জিরান বা সেটা ইনফিনিটিভ লিখতে হয়। কিন্তু সেটা কিন্তু আসলে আমরা একটু ভুল শিখে আসছি। দেখেন একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে,
এই পৃথিবীতে বেশ ফিক্সড কিছু ভার্ব আছে, ফিক্সড কিছু ভার্ব আছে, এরপরে সবসময় কি বসে, জিরান্ট বসে। আবার ফিক্সড কিছু ভার্ব আছে, এরপরে সবসময় কি বসে, ইনফিনিটিভ বসে, মানে টু প্লাস V1 বসে। সো তাহলে আমরা ফার্স্ট যে নিয়মটা মূলত শেষ করব সেটা কি, জিরান্ট মনে রাখার উপায়, মানে কোথায় কোথায় আসলে জিরান্ট বসে। সো তাহলে আমি একটা ট্রিক বানাইছি আপনাদের জন্য, জিরান্ট মনে রাখার উপায়। আমার একটা প্রিয় স্টুডেন্ট ছিল, আচ্ছা, জিরান্ট মনে রাখার উপায়। আমার একটা প্রিয় স্টুডেন্ট ছিল, তার নাম ছিল জাহিদ। সে তার গার্লফ্রেন্ডের জন্য একটা দেশ আবিষ্কার করছিল, ঠিক না? সে দেশটার নাম হলো PQFCW মার্কা দেশ। যে তোমাদের আমি একটা কথা বলি, যে আমার সবচেয়ে একটা প্রিয় স্টুডেন্ট ছিল যার নাম ছিল জাহিদ। সে তার গার্লফ্রেন্ডের জন্য একটি দেশ আবিষ্কার করছিল, যার কি নামটা দেওয়া ছিল, PQFCW মার্কা দেশ মনে করেন, যা নাকি এই পৃথিবীর কোনো মহাদেশে আসলে নাই। সো তার মানে সেটা আসলে মূলত কি আমাদের জন্য একটা রুলস বা একটা ট্রিক বলতে পারি, যা আমাদের এই ভার্বগুলো মনে রাখার জন্য। সবাই একটু লিখে নেবেন বা স্ক্রিনশট নেবেন, PQFCW মার্কা দেশ। এইগুলোর মধ্যে যে ভার্বগুলো থাকবে এরপরে সবসময় কি হবে, জিরান্ট হবে, যা আমাদের মনে রাখতে হবে, PQFCW মার্কা দেশ। সো তাহলে আমরা ফার্স্ট শব্দটাকে, আচ্ছা, পি দিয়ে যদি আমরা বলি, আমরা বলতে পারি প্রেফার, যার মানেটা কি, পছন্দ করা, প্রেফার। বা সেটা প্র্যাকটিস বলতে পারি, চর্চা করা, প্র্যাকটিস। বা সেটা আমরা পোস্টপন বলতে পারি, পোস্টপন মানে কি, স্থগিত করা। আচ্ছা, কিউ দিয়ে বলতে পারি আমরা কুইট, মানে ত্যাগ করা। আচ্ছা, এফ দিয়ে বলতে পারি আমরা মূলত ফিনিশ, ফিনিশ বলতে পারি। আচ্ছা, সি দিয়ে বলতে পারি আমরা কনসিডার, কনসিডার। বা বলতে পারি কন্টিনিউ, কনসিডার বা সেটা কি বলতে পারি, কন্টিনিউ। আচ্ছা, বা সেটা বলতে পারি কন্টেমপ্লেট, যার বানানটা সান্ত্বনা দেওয়া, কয় স্যার আজকে আমার পাগলি নেই বলে নাকি। আচ্ছা, PQFC। আচ্ছা, ডব্লিউ দিয়ে আমরা কি বলতে পারি, অর্থ বলতে পারি। এই অর্থ মানে কি, যোগ্যতা প্রমাণ করা। আচ্ছা, এম, এম দিয়ে বলতে পারি আমরা মিস, কয় স্যার আমার ক্রাশ ছিল, মিস ফুল বানো, কি দুষ্টর দুষ্ট। এম দিয়ে কি বলতে পারি, মেনশন বলতে পারি, কয় স্যার সে আমাকে শুধুমাত্র ফেসবুকে দুষ্টু দুষ্টু মেনশন দেয়, ঠিক না। আচ্ছা, মেনশন। বা আমরা মাইন্ড বলতে পারি, কয় স্যার আজকে আমার মন মাইন্ড ভালো নেই। আচ্ছা, এরপরে যে একটা এস ও তার মানে সেটা দিয়ে আমরা কি বলতে পারি, আচ্ছা, এইটা দিয়ে আমরা কি বলতে পারি, আচ্ছা, এ দিয়ে বলতে পারি আমরা অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে কি, প্রশংসা করা। কয় স্যার আমার দুষ্টু বাবু সে কোনো বিড়ি খায় না, সে খালি মাঝে মধ্যে গাঞ্জাই টান মারে। অ্যাপ্রিসিয়েট মানে কি করা, প্রশংসা করা, ঠিক না। বি কেয়ারফুল। আচ্ছা, এই এ দিয়ে আবার কি বলতে পারি, অ্যাডমিট বলতে পারি, যার বানানটা ভর্তি হওয়া। আচ্ছা, এরপরে যেটা আর, তার মানে সেটা দিয়ে কি বলতে পারি, রিস্ক বলতে পারি, মানে ঝুঁকি। বা রিকল বলতে পারি, রিকল। বা সেটা বলতে পারি রিমেম্বার, কি বলতে পারি সেটা, রিমেম্বার। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন সব কিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, রিমেম্বার বলতে পারি। আচ্ছা, PQFC মার্কা। আচ্ছা, এই কে দিয়ে আমরা কি বলতে পারি, কিপ বলতে পারি। এই কিপ মানে কি, রাখা। আচ্ছা, এরপরে যে একটা এ, সেটা দিয়ে কি বলতে পারি, অ্যাভয়েড বলতে পারি। অ্যাভয়েড মানে কি, পাত্তা না দেওয়া, বা বলতে পারি এড়িয়ে চলা। আচ্ছা, এই ডি দিয়ে আমরা কি বলতে পারি, ডিসলাইক বলতে পারি, ডিসলাইক। এই ডি দিয়ে আবার আমরা কি বলতে পারি, ডিনে বলতে পারি। এই ডি দিয়ে আমরা কি বলতে পারি, ডিলে বলতে পারি, ডিলে মানে দেরি করা। আচ্ছা, এরপরে যে একটা ই, সেটা দিয়ে কি বলতে পারি, এনজয় বলতে পারি, যার মানেটা উপভোগ করা। আচ্ছা, এরপরে এস দিয়ে আমরা কি বলতে পারি, স্টার্ট বলতে পারি বা স্টপ বলতে পারি, যার মানেটা সাথে শুরু বা শেষ করা। এইচ দিয়ে কি বলতে পারি আমরা, হেইট বলতে পারি, কয় স্যার আই হেট ইউ। আচ্ছা, যাই বলেন। সো তাহলে এই ভার্বগুলো যে আপনাদের স্পষ্টভাবে মনে রাখতেই হবে। এরপরে সবসময় কি বসে, জিরান্ট বসে। স্যার আপনার মতো কেউ কখনো এত সহজে বুঝায় নাই, আপনি অনেক সহজ করে পড়ান, খুব ভালো লাগে। আচ্ছা, সবচেয়ে বেস্ট হতো যদি কেউ আমার অফলাইন একটা ক্লাস করতে পারতেন। আপনি আসলে
আর কি যে কী বলবো, অফলাইনে আমার একটা যে ক্লাস করতে পারলে আপনি এক যুগ যে আমার ফ্যান থাকবেন যে আসলে, কারণ যে প্রত্যেকটা টপিকে আমি খুবই যে গুছাই এবং কি সহজভাবে পড়াই, যে হয়তো বা সেটা অনলাইনে হয় বাট নয় একটু যে 19 বা একটু 20 মনে করেন, বাস্ট বেস্ট ক্লাস নিয়ে আমি সবচেয়ে অফলাইনে বেশি মনে করেন। সো এখানেও আর কি ট্রাই করি মনে করেন যে বেস্ট যে ক্লাস যে নেওয়ার জন্য। সো তাহলে সবাই একটু খেয়াল করেন, অ্যাট ফার্স্টে কী লিখছি আমরা, জিরান্ট মনে রাখার উপায়। এই সকল ভার্বগুলোকে আপনার কি রাখতে হবে, ফিক্সড, যা আপনাকে মনে রাখতেই হবে মনে করেন, জাস্ট খালি আপনাকে রিড আউট করতে হবে। এই সবগুলো ভার্ব থাকলেই এরপরে সবসময় কি বসে, জিরান্ট বসে। এই সবগুলো ভার্বকে মিক্সড করে আমরা একটা ট্রিক খাটাইছি, যার কি নামটা বলতে পারি, PQFCW মার্কা দেশ। ফের আবার একটু খেয়াল করি, প্রেফার বা প্র্যাকটিস বা পোস্টপন বা কুইট বা ফিনিশ, কনসিডার, কন্টিনিউ, কন্টেমপ্লেট বা ওর্থ বা মিস বা মেনশন বা মাইন্ড বা অ্যাপ্রিসিয়েট বা অ্যাডমিট বা রিস্ক বা রিকল বা রিমেম্বার বা কিপ বা অ্যাভয়েড বা ডিসলাইক বা ডিনে বা ডিলে বা এনজয় বা স্টার্ট বা স্টপ বা হেইট, এই ভার্বগুলোকে আপনার মুখস্থ রাখতে হবে। সো তাহলে আপনাকে কি মনে রাখতে হবে, এই ভার্বগুলোর পরে সবসময় কি বসে, জিরান্ট বসে। আপনাকে মনে রাখতে হবে এই ভার্বগুলোর পরে সবসময় কি বসে, জিরান্ট বসে। আর জিরান্ট মানে কি, ভার্বের V1 এর সাথে ING। এইটুকু সবার ক্লিয়ার কিনা, PQFCW মার্কা দেশ, এইটুকু সবার ক্লিয়ার কিনা আপনাদের একটু কমেন্টে জানান। আচ্ছা আচ্ছা, এইটুকু যদি সবার লেখা শেষ হয়ে যায়, সো তাহলে আমরা এই প্রশ্নটাকে যদি আমরা একটু বুঝি, দেখেন এই পার্ট থেকে মূলত কি হতে পারে, দুইভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। দেখেন আমরা যদি ফার্স্ট কথাটাকে যদি একটু খেয়াল করি, আমরা ফার্স্ট প্রশ্নটাকে যদি একটু বুঝি, আচ্ছা এই পাশে নিয়ে নিই, আমরা এই পাশে নিয়ে নিই। আচ্ছা দেখেন, আমরা যদি এইটুকুকে যদি একটু মুছিয়া ফেলি, এই পাশে তো আমরা বেশ কিছু প্রশ্ন চেষ্টা করব। আচ্ছা, বা আমরা এটা উপরের দিকে লিখে নিই আর কি। আচ্ছা দেখেন, আমরা কেউ যদি আসলে বলি এই প্রশ্নটাকে চেষ্টা করি, দেখেন আই এনজয় ড্যাশ ক্রিকেট, আই এনজয় ড্যাশ ক্রিকেট, তার মানে এখানে বলতে পারে আপনাকে টু প্লে, বা বলতে পারে এখানে আপনাকে প্লেয়িং, বা এইখানে বলতে পারে আপনাকে A+B। এই প্রশ্নটা সবাই একটু চেষ্টা করেন, আসলে এখানে কি উত্তরটা হবে, কমেন্ট প্লিজ। স্যার লেখাগুলো বোঝা যায় না, আচ্ছা একটু ক্লিয়ার করে লিখব নি, সবগুলো তো আবার আমি মুখে বলে দেই, সো তাহলে তো ক্লিয়ার হওয়ারই কথা। আচ্ছা, এই প্রশ্নটাকে যদি আমরা সবাই একটু খেয়াল করি, আই এনজয় ড্যাশ ক্রিকেট, আচ্ছা টু প্লে নাকি প্লেয়িং নাকি A+B, A+B। আচ্ছা দেখেন বেশ কিছু স্টুডেন্ট এখানে A+B বলছে, কারণ সে ক্লাস 6-এর সেই নিয়মটা মনে করছে যে পাশাপাশি দুটি ভার্ব থাকলে নয় সেক্ষেত্রে 2+B1 বসে, বা সেক্ষেত্রে V1 এর সাথে কি ING, বাট সেটা ভুল রুলস। দেখো এই সকল ভার্বগুলো ফিক্সড, PQFCW মার্কা দেশ, এই সকল ভার্বগুলো কি তোমার জন্য ফিক্সড। এরপরে সবসময় কি বসবে, জিরান্ডি বসবে। কি ভার্বটা দেওয়া আছে এখানে, এনজয়, এই পাশে একটা ভার্ব কি দেওয়া ছিল, এনজয় নামে একটা ভার্ব দেওয়া ছিল, ঠিক না। আচ্ছা এনজয় হলো একটা ভার্ব, এরপরে সবসময় কি বসে, জিরান্ড বসে। আর জিরান্ড মানে কি বোঝায়, V1 এর সাথে ING, সেই জন্য এখানে কি উত্তরটা হয়ে যাবে, প্লেয়িং হয়ে যাবে। একটু সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, বা একটা বিষয় একটু খেয়াল করেন, বা এই প্রশ্নটাকে আপনাকে এই সিস্টেমও বলতে পারে। দেখেন, বা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করলে এইভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। দেখেন আপনাকে প্রশ্নের মধ্যে বলতে পারে হি ফিনিশড রিডিং। দেখেন এইবার একটু বিশালভাবে লিখতেছি, হি ফিনিশড রিডিং। এই প্রশ্নটা যদি কেউ আপনাকে করতো, হি ফিনিশড রিডিং, দেখেন ফার্স্ট অপশনে বলতে পারতো এখানে জিরান্ট। যদি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে এই প্রশ্নটা করতে পারে, ফার্স্ট অপশনে জিরান্ট, আর এখানে কি বলতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রশ্নটাকে যদি আমরা একটু সবাই বুঝি, যে দেখেন
হি ফিনিশড রিডিং, একটু সহজ কথা এখানে কি বলছে, হি ফিনিশড রিডিং। এই প্রশ্নটা এখানে মূলত জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল। আমরা যদি এই প্রশ্নটাকে যদি একটু বিশ্লেষণ করে পড়ি, যে এই যে দেখেন আমি ফার্স্টেই বলছি PQFCW মার্কা দেশ, এইখানটার মধ্যে যে সকল ভার্বগুলো দেওয়া আছে এরপরে সবসময় মূলত কি বসে, জিরান্ট বসে। তার মানে ফিনিশড হলো একটা ভার্ব, এই যে ফিনিশ হলো একটা ভার্ব, এরপরে সবসময় কি বসে, জিরান্ট বসে। তার মানে এখানে কি উত্তরটা হয়ে যাবে, জিরান্ট হয়ে যাবে। কারণ আমরা এট ফার্স্টে শিখছিলাম কেউ যদি বলে জিরান্ট, তার মানে জিরান্ট মানে কি বোঝায়, V1 এর সাথে ING। আবার কেউ যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল, সেটাও কি বলে স্যার, V1 এর সাথে ING। সেক্ষেত্রে আপনার কনফিউশনকে আমি দূর করার জন্য এই সকল ভার্বগুলো ফিক্সড, এরপরে মূলত কি বসে, জিরান্ট বসে। তার মানে ফিনিশডের পরে কি লিখতে হবে এখানে, সো দ্য রিডিং শব্দটা কি এখানে জিরান্ট। এইটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এরপর একটা আপনাদের ইম্পর্টেন্ট নিয়ম দিব, এই নিয়মটা থেকে আপনাদের মার্ক 1 আসবে। এখন আপনাদের আমরা যে নিয়মটা দেব, এই নিয়মটা থেকে মার্ক আসলে 1 আপনার আসবেই, মানে সহজ কথায় এই নিয়মটা থেকে 1 মার্ক আপনার আসবেই। আচ্ছা, আচ্ছা একটা বিষয় যদি আমরা খেয়াল করি, দেখেন আমি যখন নাকি আপনাদের ফার্স্ট ক্লাস নেই, দেখেন ফার্স্ট ক্লাসে আমি একটু বলছিলাম কোন কোন ওয়ার্ডগুলো মূলত প্রিপোজিশন বা প্রেপোজিশন বলতে পারি। সেই ক্লাস 6 থেকে আসলে আমরা এটা শেষ করে আসছি। টু হতে পারে, অ্যাট হতে পারে, ইন হতে পারে, বাই হতে পারে, অফ হতে পারে, ফর হতে পারে, অন হতে পারে, আপ হতে পারে, বিটুইন হতে পারে, আফটার হতে পারে, অ্যামং হতে পারে। যার যা বই আছে সেখান থেকে একটু দেখে নেবেন যে কোন কোন শব্দগুলো মূলত প্রিপোজিশন বলতে পারি। টু, অ্যাট, ইন, বাই, অফ, ফর, অন বা উইথ বা উইদাউট বা বিটুইন বা আফটার, এই শব্দগুলোই কি মূলত আমাদের জন্য প্রিপোজিশন। আচ্ছা, একটা রুলস আপনাকে মনে রাখতে হবে, টু বাদে আর সব প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, জিরান্ট বসে। এইভাবে আপনাকে পড়তে হবে, টু বাদে আর সব প্রিপোজিশনের পরে সবসময় জিরান্ট বসে। এখন হয় স্যার তাহলে টুর পরে কি হয়, আপনাকে মনে রাখতে হবে টুর পরে সবসময় কি বসে, V1 বসে, মানে বেস ফর্ম বসে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও এরপরে জিরান্ট বসে। বেশ কিছু ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও এরপরে কি বসে, জিরান্ট বসে। সেই ক্ষেত্রগুলো কি কি, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, অবজেকশন টু, অ্যাকস্টোমেটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাভার্স টু। এই রুলসটা থেকে নিয়ম 1 আপনার আসবেই। মনে করেন 3টা নিয়মে আপনাকে আমি লিখে দিচ্ছি সুন্দরভাবে। প্রিপোজিশন টু বাদে, প্রিপোজিশন টু বাদে সকল প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন টু বাদে সকল প্রিপোজিশনের পরে জিরান্ট বসে। প্রিপোজিশন টু বাদে সকল প্রিপোজিশনের পরে জিরান্ট বসে। কি বসে, জিরান্ট বসে। আর এই জিরান্ট মানে কি বুঝবো আমরা, V1 এর সাথে ING। তাহলে আমরা ফার্স্ট নিয়মটা কি পড়াইলাম এখানে, টু বাদে আর সব প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, জিরান্ট বসে। এখন হয় স্যার তাহলে টুর কি দোষ, টুর পরে কি বসে আমাদের জন্য, V1 বসে। প্রেপোজিশন টু এর পরে, প্রিপোজিশন টু এর পরে, প্রিপোজিশন টু এর পরে V1 বসে, মানে বেস ফর্ম বসে। কিন্তু সেটা সব সময় নিয়ম মানে না, এটার কি আছে, ব্যতিক্রম আছে। বেশ কিছু ক্ষেত্রে কি বললাম আমরা, বেশ কিছু ক্ষেত্রে টু এর পরে, বেশ কিছু ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও এরপরে কি বসে, জিরান্ট বসে, মানে ব্যতিক্রম। কিন্তু কিছু ক্ষেত্রে এই নিয়মটা থেকে সবচেয়ে প্রশ্ন হয় বেশি, এই ব্যতিক্রম থেকে সবচেয়ে প্রশ্ন হয় বেশি। কিন্তু কিছু ক্ষেত্রে টু এর পরে, কার পরে, টু এর পরে, কিন্তু কিছু ক্ষেত্রে টু এর পরে আচ্ছা এখানে একটু সমস্যা হলো আর কি, কিন্তু কিছু ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আমরা এই লেখাটুকু যদি আবার লিখি, কিন্তু কিছু ক্ষেত্রে টু এর পরে জিরান্ট বসে। বেশ কিছু ক্ষেত্রে টু এরপরও মূলত কি বসে, জিরান্ট বসে। বেশ কিছু ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও এরপরে কি বসে আমাদের, জিরান্ট বসে। এই ক্ষেত্রগুলো থেকে সবচেয়ে প্রশ্ন হয় বেশি, যা আপনাকে মনে রাখতে হবে। আমি বলতে পারি উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, বা বলতে পারি উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু, বা বলতে পারি লুক ফরওয়ার্ড টু। কি বলতে পারি আমরা, লুক ফরওয়ার্ড টু,
বা বলতে পারি আমরা অবজেক্ট, অবজেক্ট, বা বলতে পারি আমরা অবজেকশন টু, অবজেকশন টু, বা বলতে পারি আমরা অ্যাডিক্টেড টু বা অ্যাডিক্ট টু, বা বলতে পারি আমরা অ্যাকস্টোমেটেড টু, অ্যাকস্টোমেটেড টু। আচ্ছা, এই কয়টা ক্ষেত্রে, বা বলতে পারি আমরা কমিট টু, বা বলতে পারি আমরা কনফেস টু, এই কয়টা ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও এরপরে কি বসে? জিরান্ট বসে। আচ্ছা, আর জিরান্ট মানে কি বোঝায়? V1 এর সাথে আইএনজি। এই নিয়ম তিনটাকে সবাই একটু স্টার দিয়ে মনে রাখবেন। আমি আপনাকে কনফার্মভাবে বলতে পারি এই তিনটা নিয়ম থেকে আপনি মার্ক 1 কনফার্ম পাবেন। আমি আপনাকে কনফার্ম দিয়ে বলতে পারি এই তিনটা নিয়ম থেকে আপনি মার্ক 1 কনফার্ম পাবেন, যত যাই হোক। এই তিনটা নিয়ম থেকে আপনি মার্ক 1 কনফার্ম পাবেন, একবারে যত যাই হোক। সো তাহলে যদি আমরা আবার একটু যদি বুঝি, আচ্ছা দেখেন, রুলস নাম্বার 1টাকে আমরা কি বলছি? প্রেপোজিশন টু বাদে, টু বাদে সকল প্রিপোজিশনের পরে সবসময় কি হয়? জিরান্ট হয়। আর টুর পরে কি উত্তরটা বসে? V1 বসে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও এরপরে কি বসে? জিরান্ট বসে। সেই ক্ষেত্রগুলো আমাদের জন্য কি কি? উইথ আ ভিউ টু বা উইথ অ্যান আই টু বা লুক ফর আ টু বা অবজেক্ট টু বা সেটা অবজেকশন টু বা সেটা কি অ্যাডিক্ট টু বা সেটা অ্যাকস্টোমেটেড টু বা সেটা কমিট টু বা সেটা কনফেস টু বা নাকি। আচ্ছা, এই কয়টা ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও এরপরে কি বসে আমাদের জন্য? জিরান্ট বসে। দেখেন, এই রুলসগুলো থেকে মূলত 6ভাবে প্রশ্ন হতে পারে, তার সব কিছু আপনাকে আমি দেখাই দিচ্ছি। এইটুকুকে সবাই স্ক্রিনশট নিয়ে নেন বা সবাই একটু লিখে নেন। এই জায়গা থেকে 6ভাবে প্রশ্ন হতে পারে, তার সব কিছু একটু আপনাকে আমি দেখাই দিচ্ছি যে দেখেন কী কীভাবে মূলত এখান থেকে প্রশ্ন হতে পারে। দেখেন, আপনাকে ফার্স্ট প্রশ্নটা করতে পারে, যদি একটু সহজ কোশ্চেন করে সেম কি বলতে পারে আপনাকে? আচ্ছা, আপনাকে বলতে পারে হি গেভ আপ ড্যাশ ক্রিকেট, হি গেভ আপ ড্যাশ ক্রিকেট। দেখেন, নয় এখানে বলতে পারে প্লেইং, বা বলতে পারতো এখানে প্লে, বা বলতে পারতো টু প্লে। আচ্ছা, বেশ কিছু অপশন এখানে বলতে পারতো। একটু দেখেন, হি গেভ আপ ড্যাশ ক্রিকেট, হি গেভ আপ ড্যাশ ক্রিকেট। আপনাকে একটু মনে রাখতে হবে কি শব্দটা দেওয়া আছে এখানে? আপ শব্দটা দেওয়া আছে। আপ শব্দটা মূলত কি দেওয়া আছে? প্রেপোজিশন দেওয়া আছে। ওই যে টু, অ্যাট, ইন, বাই, অফ, ফর বা আপ। আপ শব্দটাও কি আমাদের জন্য একটা প্রিপোজিশন। আর টু বাদে সব প্রিপোজিশনের পরে কি লিখতে হবে? জিরান্ট লিখতে হবে। আর জিরান্ট মানে কি বোঝায়? V1 এর সাথে আইএনজি। সো তাহলে এই জন্য কি উত্তরটা হয়ে যাবে? প্লেয়িং হয়ে যাবে, প্লেয়িং হয়ে যাবে। আচ্ছা, যে আবার এই প্রশ্নটাকে যদি একটু খেয়াল করতাম, যে দেখেন একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করলে কি প্রশ্নটা করতে পারে? আপনাকে প্রশ্ন করতে পারে আই অ্যাম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আই অ্যাম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। এখানে প্লেয়িং শব্দটা নিচে কী দেওয়া থাকতে পারে? একটা দাগ বা একটা আন্ডারলাইন থাকতে পারে। আই অ্যাম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। ফার্স্ট অপশনে বলতে পারে এখানে জিরান্ট, বা কি বলতে পারে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন, যদি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে এই প্রশ্নটা করতে পারে। আজকের ক্লাসে আমরা অ্যাট ফার্স্টে শিখছি, কেউ যদি বলে জিরান্ট তার মানে জিরান্ট মানেও বোঝায় V1 এর সাথে আইএনজি। কেউ যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল তার মানে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বোঝায়? V1 এর সাথে আইএনজি। তার মানে এখানে কি শব্দটা দেওয়া আছে? প্লেয়িং দেওয়া আছে। আই এম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। কয় স্যার যে তাহলে এটা কি? সো তাহলে দেখেন, আপনি এইভাবে যদি নিয়ম শিখেন সো তাহলে সেটা কিন্তু আপনি ভুল হবে না। কারণ আমরা অ্যাট ফার্স্টে কি বলছি? প্রিপোজিশন টু বাদে আর সব প্রিপোজিশনের পরে সবসময় কি বসে? জিরান্ট বসে। কি বসে? জিরান্ট বসে। তার মানে এখানে অফ শব্দটা প্রিপোজিশন, এরপরে যা বসবে সেটাই কি বসবে? জিরান্ট বসবে। এই জন্য কি উত্তরটা হয়ে যাবে? এটা জিরান্ট হয়ে যাবে। এইটুকু আপনাদের ক্লিয়ার কিনা জানান তো দেখি সবাই কমেন্টে। জিরান্ট জিরান্ট জিরান্ট, গুড, সাবাস। অনামিকা রানী জিরান্ট, জারা খান জিরান্ট। আচ্ছা, গুড। আচ্ছা, থ্যাংক সবাইকে। জি স্যার যে ক্লিয়ার। আচ্ছা, আর যদি আমরা এই দুইটা প্রশ্নকে যদি একটু খেয়াল করতাম, একটু দেখেন তো দেখি। আমরা যদি বলতাম, আচ্ছা আপনাকে কেউ যদি বলতো হি ডিড ইট,
হি ডিড ইট উইথ আ ভিউ টু, হি ডিড ইট উইথ আ ভিউ টু ড্যাশ মি। আচ্ছা, এইখানে কেউ যদি বলতো হেল্প, আর যদি কি বলতো হেল্পিং বলতো, আপনি একটু আগে বুঝেন। হি ডিড ইট উইথ আ ভিউ টু হেল্প মি। বেশ কিছু স্টুডেন্ট এখানে টু দিয়ে এখানে কি উত্তরটা বলে, হয় স্যার টুর পরে তো কি বসে V1 বসে, সেখানে কি উত্তরটা দিয়ে আসে হেল্প দিয়ে আসে। কিন্তু একটু মনে রাখবেন, তার মানে এখানে উত্তরটা কি হবে না, হেল্প হবে না। কোন কারণে হেল্প হবে না আপনাকে ক্লিয়ারভাবে বুঝতে হবে। টুর পরও বেশ কিছু ক্ষেত্রে কি বসে, জিরান্ট বসে। এর মধ্যে একটা কি উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাভার্স টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টমেটেড টু, কি দেওয়া আছে এখানে উইথ এ ভিউ টু। তার মানে উইথ এ ভিউ টু হলো একটা ফ্রেজ, এরপরে কি বসে জিরান্ট বসে, এরপরে কি বসে জিরান্ট বসে। সো তার মানে সহজ কথায় কি উত্তরটা হবে V1 এর সাথে ING। সো তাহলে এখানে কি উত্তরটা যাবে হেল্পিং হয়ে যাবে, হেল্পিং হেল্পিং হেল্পিং। আর যদি এখানে শুধু টু বলতো, তার মানে এখানে যদি বলতো হি উইল ট্রাই টু ড্যাশ মি, হি উইল ট্রাই টু ড্যাশ মি, তার মানে এইখানে যদি বলতো হেল্প, আর যদি কি বলতো হেল্পিং বলতো, তাহলে আপনাকে মনে রাখতে হবে শুধু টু থাকলে আবার কি লিখতে হয় V1 লিখতে হয়। এই ক্ষেত্রে কি উত্তরটা হয়ে যেত হেল্প হয়ে যেত, হেল্প হয়ে যেত, হেল্প হয়ে যেত। এইটুকু সবার ক্লিয়ার কিনা জানান, এইটুকু সবাই কমেন্টে বুঝতে পারছেন কিনা, কমেন্ট প্লিজ। আচ্ছা সাবাস, গুড, অল ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা একটু দেখব ইনফিনিটিভ মনে রাখার উপায়। বেশ কিছু ভার্ব আছে, যেমন আমরা অ্যাট ফার্স্টে বললাম বেশ কিছু ভার্ব আছে, এরপরে যেমন কি বসে জিরান্ট বসে, আবার বেশ কিছু ভার্ব আছে এরপরে আবার কি বসে ইনফিনিটিভ বসে। আর ইনফিনিটিভ মানে আমরা কি বুঝবো মূলত 2 + V1 কেই বোঝায়। আচ্ছা আচ্ছা, সো তাহলে আমরা লিখব ইনফিনিটিভ মনে রাখার উপায়। আমি আপনাদের 1 সেকেন্ড একটা ট্রিক দেন। আচ্ছা দেখেন, PQFC মার্কা দেশ, আপনি যদি একটু জ্ঞান খাটান সো তাহলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। PQFCW মার্কা দেশ, ওই ভার্বগুলো থাকলে ওর উপরে যেমন কি বসে জিরান বসে। সো তাহলে আপনাকে মনে রাখতে হবে ওই ভার্বগুলো বাদে, ওই ভার্বগুলো বাদে এই পৃথিবীতে যত ভার্ব আছে এরপরে সবসময় কি বসে ইনফিনিটিভ বসে, 2 + V1 বসে। আচ্ছা দেখেন, তারপরে আপনাদের আমি দিয়ে দিচ্ছি ইনফিনিটিভ মনে রাখার উপায়। ইনফিনিটিভ, আচ্ছা ইনফিনিটিভ মানে কি 2 + V1। বেশ কিছু ভার্ব আছে এরপরে সবসময় কি বসে ইনফিনিটিভ বসে, 2 + V1 বসে। যেমন সেটা কি বলতে পারি আস্ক বা অ্যাডভাইস, আস্ক বা কি বলতে পারি অ্যাডভাইস, বা সেটা বলতে পারি অ্যারেঞ্জ, বা সেটা বলতে পারি অ্যাগ্রি, বা সেটা বলতে পারি বেগ। বেগ বলতে পারি, বা সেটা কম্পেল বলতে পারি। এই কম্পেল মানে বাধ্য করা, মানে ফোর্স যেটাকে বলে। বা সেটা আমরা বলতে পারি ডিমান্ড বলতে পারি, ডিমান্ড। আচ্ছা, বা সেটা আমরা ডিসাইড বলতে পারি, ডিসাইড। আচ্ছা, বা আমরা নো বলতে পারি, বা আমরা লার্ন বলতে পারি, লার্ন। বা আমরা ফেল বলতে পারি, ফেল। বা আমরা ওয়ান্ট বলতে পারি, ওয়ান্ট। বা আমরা হোপ বলতে পারি, হোপ। বা আমরা বলতে পারি হ্যাজিটেট, কি বলতে পারি হ্যাজিটেট। আচ্ছা, বা আমরা সিম বলতে পারি, কি বলতে পারি আমরা সিম। বা আমরা বলতে পারি উইশ, তো ওই পাশে কি লিখছি আমরা। আচ্ছা, বা আমরা উইশ বলতে পারি। বা আমরা বলতে পারি ম্যানেজ, ম্যানেজ। বা আমরা বলতে পারি মোটিভেট, মোটিভেট। বা আমরা নিড বলতে পারি, বা আমরা কি বলতে পারি নিড বলতে পারি। বা আমরা ট্রাই বলতে পারি। আচ্ছা, বা আমরা ফরগেট বলতে পারি, আমরা কি বলতে পারি ফরগেট বলতে পারি। এই ভার্বগুলো দেওয়া থাকলে এই ভার্বগুলোর পরে সবসময় কি বসে জিরান্ট বসে। আচ্ছা, এই ভার্বগুলোর পরে সবসময় কি বসে ইনফিনিটিভ বসে। সরি, ভুল করে আমি জিরান্ট বলে ফেলছিলাম। এই ভার্বগুলোর পরে সবসময় কি বসে ইনফিনিটিভ বসে, একটু মনে রাখবেন সবাই। এই ভার্বগুলোর পরে সবসময় কি বসে ইনফিনিটিভ বসে। সো তাহলে আমরা একটু ক্লিয়ার কথায় যদি বলি, আচ্ছা সো আমরা একটু সহজ কথায় যদি বলি,
আচ্ছা, এই ভার্বগুলো ফের আবার যদি একটু বলি, আস্ক হতে পারে, অ্যাডভাইস হতে পারে, অ্যারেঞ্জ হতে পারে, অ্যাগ্রি হতে পারে, বেগ বা কম্পেল বা ডিমান্ড বা ডিসাইড বা নো বা লার্ন বা ফেল হতে পারে, ওয়ান্ট হতে পারে, হোপ হতে পারে, হ্যাজিটেট হতে পারে, সিম হতে পারে, উইশ হতে পারে, ম্যানেজ বা মোটিভেট বা নিড বা ট্রাই বা ফরগেট। এই ভার্বগুলো থাকলে এরপরে সবসময় কি বসে? ইনফিনিটিভ বসে। আর ইনফিনিটিভ মানেই মূলত কি বোঝায়? টু প্লাস V1কে বোঝায়। একটু ক্লিয়ার সবার? আচ্ছা, যেমন আমরা এই প্রশ্নটাকে যদি সলভ করতাম, যে দেখেন আমরা যদি এই প্রশ্নটাকে সলভ করতাম, আচ্ছা আমরা যদি বলতাম হি ফেলস, যেমন ফেল একটা ভার্ব, এরপরে কি বসে? ইনফিনিটিভ বসে। আচ্ছা, যেমন আমরা যদি বলতাম হি ফেলস ড্যাশ দেয়ার, দেখেন এই প্রশ্নটাকে যদি আমরা বুঝি, হি ফেলস ড্যাশ দেয়ার, অ্যাট ফার্স্টে বলতে পারি আমরা রিচ, বাকি বলতে পারি আমরা টু রিচ বলতে পারি, বা বলতে পারতাম আমরা রিচিং। সো তাহলে আপনাকে সহজ কথায় মনে রাখতে হবে, এই পৃথিবীতে বেশ কিছু ভার্ব আছে। আচ্ছা, এই পৃথিবীতে বেশ কিছু ভার্ব আছে, এরপরে সবসময় কি বসে? ইনফিনিটিভ বসে। ইনফিনিটিভ মানে কি বোঝায়? টু প্লাস V1কে বলে। সো তার মানে এখানে ফেল শব্দের একটা ভার্ব, হি ফেলস ড্যাশ দেয়ার। সো তার মানে ফেল হলো একটা ভার্ব, ফেল হলো একটা ভার্ব, এরপরে সবসময় কি বসে? ইনফিনিটিভ বসে। আর ইনফিনিটিভ মানেই কি বোঝায়? টু প্লাস V1। সেজন্য কি উত্তরটা হবে এখানে? টু রিচ হবে। কি উত্তরটা হবে? টু রিচ। এইটুকু সবাই বুঝতে পারছেন? আচ্ছা, গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে যদি আমরা সবাই একটু খেয়াল রাখি, এখন যে বিষয়টা দিব এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন যে বিষয়টা দিব সেটা খুবই ইম্পর্ট্যান্ট মনে করেন। আচ্ছা, একটা বিষয় যদি আমরা সবাই একটু খেয়াল করি, সে আমরা ক্লাস 6 থেকেই কিন্তু আসলে পড়ে আসছি, একটা সেন্টেন্স বা একটা বাক্য এর মূলত কি স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলতে পারি। আমরা ক্লাস 6 থেকে কি শেষ করে আসছি? একটা সেন্টেন্স বা একটা বাক্য যার কি স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলতে পারি। দেখেন আজকে আমরা একটু আপনাকে নিউ শেখাই, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস কি দেওয়া থাকে? ভার্ব দেওয়া থাকে। সাবজেক্ট প্লাস কি দেওয়া থাকে? ভার্ব দেওয়া থাকে। সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে আপনাকে দেখতে হবে অবজেক্টটা মূলত কোন কেস দেওয়া আছে। অ্যাট ফার্স্টে সাবজেক্ট প্লাস কি বলতে পারি আমরা? ভার্ব বলতে পারি, ঠিক না? আচ্ছা, এরপরে দেখতে হবে আপনি সেটা কোন কেস দেওয়া আছে, কি অবজেক্টটা দেওয়া আছে। অবজেক্টটা যদি অবজেক্টিভ কেস দেওয়া থাকে, অবজেক্টটা যদি কি দেওয়া থাকে? অবজেক্টিভ কেস দেওয়া থাকে, সেক্ষেত্রে কি লিখবো আমরা? ইনফিনিটিভ লিখবো। কি লিখবো? ইনফিনিটিভ লিখবো। তার মানে অবজেক্টটা যদি কি দেওয়া থাকে? অবজেক্টিভ কেস দেওয়া থাকে, সেক্ষেত্রে কি উত্তরটা হবে? ইনফিনিটিভ হবে। আচ্ছা দেখেন কোনটা অবজেক্টিভ কেস? আই মি, উই আস, ইউ ইউ, হি হিম, শি হার, দে দেম, ইট ইট। তার মানে অবজেক্টিভ কেসটা হতে পারে মি, বা সেটা আস, বা সেটা কি হতে পারে? হিম হতে পারে, বা সেটা ইউ হতে পারে, বা সেটা দেম হতে পারে, বা সেটা হার হতে পারে। এগুলোই কি আমাদের অবজেক্টিভ কেস। এগুলো দেওয়া থাকলে সেক্ষেত্রে কি উত্তরটা হবে? ইনফিনিটিভ হবে, টু প্লাস V1। আবার মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে যদি পসেসিভ কেস দেওয়া থাকে, এরপরে যদি পসেসিভ কেস দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি হবে? জিরান্ট হবে। সেই ক্ষেত্রে কি হবে? জিরান্ট হবে। আর জিরান্ট মানে কি বোঝায়? V1 এর সাথে ING। দেখেন কোন শব্দগুলো মূলত আমাদের পসেসিভ কেস। আই মি মাই, উই আস আওয়ার, ইউ ইউ ইউর, হি হিম হিস, শি হার হার, দে দেম দেয়ার, ইট ইট ইটস। তার মানে এই মাই বা সেটা আওয়ার বা সেটা ইউর বা হিজ বা হার, এই শব্দগুলোই কি মূলত আমাদের সাথে পসেসিভ কেস। তার মানে যদি পসেসিভ কেস দেওয়া থাকে এরপরে কি হবে? জিরান্ট হবে। এটাকে সবাই এক্সট্রা ভাবে লিখে নাও। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব এরপরে দেখতে হবে আপনাকে কোন কেসটা দেওয়া আছে। ভার্ব প্লাস যদি কি বলে এখানে? অবজেক্টিভ কেস বলে, সো তার মানে সেই ক্ষেত্রে কি উত্তরটা হবে? ইনফিনিটিভ হবে। আর ভার্ব প্লাস যদি বলে পসেসিভ কেস, সেক্ষেত্রে কি উত্তরটা হবে? জিরান্ট হবে। এইটুকু সবাই বুঝতে পারছো কিনা? একটু সবাই যে কমেন্টে জানান এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা?
ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, সো তাহলে আমরা এই প্রশ্নটাকে যদি সলভ করি, দেখেন হি অ্যাডভাইসড মি ড্যাশ দ্য প্লেস। দেখেন হি অ্যাডভাইসড মি ড্যাশ দ্য প্লেস, যদি এইখানে কেউ বলতো আপনাকে টু লিভ, আর কেউ যদি বলতো আপনাকে লিভিং। দেখেন এই প্রশ্নটাকে যদি আমরা সবাই একটু বুঝি, হি অ্যাডভাইসড মি, এটাকে একটু ঠিকভাবে লিখি। আচ্ছা, হি অ্যাডভাইসড মি ড্যাশ দ্য প্লেস। আচ্ছা, হিটা এখানে কি দেওয়া আছে? একটা সাবজেক্ট। অ্যাডভাইসটা এখানে কি দেওয়া আছে? একটা ভার্ব। এই ভার্ব প্লাস দেখতে হবে আপনার মূলত এটা কোন কেস দেওয়া আছে, কোন কেস। তার মানে আই, মি, উই, আস, তার মানে মি শব্দটা কি দেওয়া আছে এখানে? অবজেক্টিভ কেস। ভার্ব প্লাস যদি বলে অবজেক্টিভ কেস, সেক্ষেত্রে কি উত্তরটা হবে? ইনফিনিটিভ হবে। সেই ক্ষেত্রে কি উত্তরটা হয়ে যাবে? টু লিভ হয়ে যাব। সেম কি উত্তরটা হয়ে যাব? টু লিভ হয়ে যাবে। এই লিভ মানে ত্যাগ করা। আচ্ছা, টু লিভ হবে। আর যদি এখানে মি না বলে যদি কি বলতো? মাই বলতো। সো তাহলে মাই শব্দটা কি দেওয়া ছিল? পসেসিভ কেস। এরপরে কিন্তু আবার কি লিখতে হতো আপনাকে? জিরান্ট লিখতে হতো। সেই ক্ষেত্রে কি উত্তর হয়ে যেত? লিভিং হয়ে যেত, লিভিং। সো তাহলে আমরা সহজ কথায় বলতে পারি ভার্ব প্লাস অবজেক্টিভ কেস বললে সেটা কি বলবো আমরা? ইনফিনিটিভ বলবো। আর ভার্ব প্লাস যদি বলে আমাদের পসেসিভ কেস, সেটা কি বলবো? জিরান্ট বলবো। একটু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ক্লিয়ার হলে আমরা এখন সবাই নেক্সট বেশ কিছু এক্সেপশনাল রুলস খেয়াল করি, মানে ব্যতিক্রম কিছু রুলস দেখি। দেখেন ব্যতিক্রম, এক্সেপশনাল। আমি খালি ডাস্টার খুঁজতে যাই, বুঝতে পারছেন তো? মানে ফুল দিন তো ক্লাস নেই অফলাইনে, খালি যে এখানেও ডাস্টার খুঁজতে যাই। আচ্ছা, আমরা যদি এবার কিছু এক্সেপশনাল নিয়ম দেখি, খুবই স্ট্যান্ডার্ড নিয়ম, যা নাকি স্টুডেন্টের মনে আসলে কনফিউশন সৃষ্টি করে, তা যে এখন আমি মূলত ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন দুইটা ভার্ব আছে, লাভ বা লাইক। একটা হলো লাভ আর একটা ভার্ব হলো লাইক। এরপরে জিরান্ড হতে পারে, ইনফিনিটিভও হতে পারে, তার মানে দুইটাই রাইট। লাভ বা লাইক এরপরে জিরান্ড হতে পারে বা সেটা ইনফিনিটিভ হতে পারে, তার মানে এখানে কি দুইটাই রাইট। লাভ বা লাইক, আচ্ছা, এরপরে জিরান্ড হতে পারে বা ইনফিনিটিভও হতে পারে, তার মানে দুইটাই হয়। তার মানে দুইটাই হয়, লাভ বা সাথে লাইক। এরপরে নয় হতে পারে জিরান্ড বা সেটা কি ইনফিনিটিভ হতে পারে, ইনফিনিটিভ হয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যদি প্রশ্নের মধ্যে উড লাইক বলে, যদি প্রশ্নের মধ্যে কি বলে? উড লাইক, বি কেয়ারফুল। উড লাইক বা যদি বলে লাইকলি, উড লাইক বা যদি কি বলে লাইকলি, এরপরে কিন্তু আবার কি বসে? ইনফিনিটিভ বসে। তুমি একটু আগে বুঝো, একটু আগে যে তুমি যে ক্লিয়ার হও, লাভ বা লাইক এরপরে জিরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। কিন্তু যদি উড লাইক বলে বা যদি কি বলে লাইকলি, এরপরে আবার কি বসে? ইনফিনিটিভ বসে। আবার যদি কেউ তোমাকে ফিল লাইক যদি কেউ বলে, ফিল লাইক কেউ বললে এরপরে আবার জিরান্ড বসে। ফিল লাইক কেউ বললে এরপরে আবার কি বসে? জিরান্ড বসে। আবার তোমাকে মনে রাখতে হবে ডিফিকাল্ট যদি কেউ বলে, দেখো ডিফিকাল্ট এরপরে সবসময় টু বসে। আবার কেউ যদি বলে ডিফিকাল্টি, জাস্ট খালি টির সাথে একটা ওয়াই যোগ করলে এরপরে আবার কি বসে? ইন বসে। বি কেয়ারফুল, এগুলো ভুল করা যাবে না, এগুলো এক্সট্রা নোট হিসেবে নিয়ে নাও। আর কেউ যদি বলে ক্যাপাবেল, কেউ যদি কি বলে ক্যাপাবেল, এরপরে কি হয়? অফ হয়। আর কেউ যদি বলে ইন্টারেস্টেড, কেউ যদি কি বলে ইন্টারেস্টেড, এরপরে সবসময় কি হয়? ইন হয়। এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতেই হবে, একটু নোট হিসেবে সবাই নিয়ে নাও। ওকে, আচ্ছা, আমরা আবার এক সেকেন্ড যদি একটু বুঝি, লাভ বা লাইক এরপরে জিরান্ড বা কি বসে? ইনফিনিটিভ বসে। উড লাইক বা লাইকলি এরপরে কি বসে? ইনফিনিটিভ বসে। আর যদি বলে ফিল লাইক এরপরে কি বসে? জিরান্ড বসে। আর যদি বলে ডিফিকাল্ট এরপরে কি বসবে? টু বসবে। আর যদি বলে ডিফিকাল্টি এরপরে কি বসবে? ইন বসবে। আর যদি বলে ক্যাপাবল সেক্ষেত্রে কি বসবে? অফ। আর ইন্টারেস্টেড বললে কি বসবে? ইন বসবে। আজকের ক্লাসটা সবার কেমন লাগছে একটু সবাই কমেন্টকে জানান তো দেখি। আচ্ছা, সো আমরা এখন যদি আপনাকে এই প্রশ্নটাকে যদি একটু বুঝাই, আচ্ছা, যে দেখেন এসএস ডান না? আচ্ছা, গুড।
দেখেন কেউ যদি আপনাকে বলতো আই ডোন্ট লাইক ড্যাশ পলিটিক্স, আই ডোন্ট লাইক ড্যাশ পলিটিক্স, এইখানে যদি বলতো টু ডিসকাস, আর যদি বলতো আচ্ছা ডিসকাসিং, আর যদি বলতো A + B। আপনি একটু আগে দেখেন আই ডোন্ট লাইক ড্যাশ পলিটিক্স, আই ডোন্ট লাইক ড্যাশ পলিটিক্স, কি শব্দটা দেওয়া আছে এখানে? লাইক দেওয়া আছে। লাভ বা লাইক এরপরে মূলত কি বসে? জিরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। কি বলছে এখানে? আই ডোন্ট লাইক, তার মানে এই যে লাইক এরপরে জিরান্ড হতে পারে বা ইনফিনিটিভ হতে পারে, 2 + V1 হতে পারে, আবার V1 এর সাথে যে আইএনজি হতে পারে, সেই জন্য কি উত্তরটা হবে? সি উত্তরটা হয়ে যাবে সি। আবার এই প্রশ্নটাকে চেঞ্জ করে যদি বলতো আই উড লাইক, কি বলতো? আই উড লাইক ড্যাশ পলিটিক্স, আই উড লাইক ড্যাশ পলিটিক্স, এইখানে যদি বলতো আপনাকে টু ডিসকাস, কি? টু ডিসকাস, আর যদি বলতো ডিসকাসিং। বি কেয়ারফুল। দেখেন আমি অ্যাট ফার্স্টে বলছি লাভ বা লাইক এরপরে জিরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, কিন্তু যদি উড লাইক বলে বা যদি কি বলে লাইকলি, উড লাইক বা লাইকলি বললে এরপরে কি বসে? ইনফিনিটিভ বসে। যেহেতু এখানে উড লাইক বলছে সেই জন্য কী লিখতে হবে? ইনফিনিটিভ লিখতে হবে। টু ডিসকাস হয়ে যাবে, সেম কি উত্তর হয়ে যাবো? টু ডিসকাস হয়ে যাবে। একটু বুঝতে পারছেন সবাই? সো তাহলে আজকের ক্লাসে আমরা কমপ্লিটলি ভাবে শেষ করে ফেললাম নন ফাইনাইট ভার্ব, মানে কোথায় জিরান্ড, কোথায় ইনফিনিটিভ, কোথায় পার্টিসিপল। ওকে, সো তাহলে আজকে এইটুকুই থাক। সো তাহলে যে নো মোর টুডে, আজকে আর না। সো তাহলে বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। আসসালামু আলাইকুম। যে সবাই আমার জন্য দোয়া রাখবেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।